বাস রেডি হয়ে গিয়েছি, বেরোবো। মাম্মা রেডি হয়ে গেছে, হ্যাঁ তাই তো, হ্যাঁ বলে আমরা বেরোই এখন। হ্যাঁ, মাম্মার আউটফিটটা দেখে নাও একবার তোমরা। উফ, আর আমার আউটফিট বলতে এরকম ব্ল্যাক কুর্তি আর লেগিংস। হ্যাঁ, আর এই সাজটা কিভাবে সাজলাম সেটা তোমরা পরে দেখতে পাবে। তো চলো আমরা বেরোই। হ্যাঁ চলো 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 জুতো পরো জুতো পরো। তো যাই হোক, আলিপুর সেন্ট্রাল জেলে আমরা পৌঁছে গেছি। প্রথমে আর কি ঠিক ছিল না যে সময় মতো আমরা পৌঁছতে পারবো কি না, তাই আমি প্রথমেই বলিনি। তো এই যে দেখো, প্রায় 15 একর জমি নিয়ে এই সেন্ট্রাল জেলটা তৈরি হয়েছে প্রায় 116 বছর আগে, মানে 1906 সালে এটা তৈরি হয়েছে। তো আমরা প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ। মানে এই যে দেখো, এখানে বর্ডার দেওয়া আছে কোথায় কোন দিকে গেলে কোনটা আমরা দেখতে পাবো। তো যাই হোক, যেরকমটা বললাম, প্রথমেই হচ্ছে ফাঁসির মঞ্চে আমরা গিয়েছি। তো এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো একটু গানটা শোনো তোমরা। তো এই গানটা শুনতে শুনতে না এবং জায়গাটা দেখতে দেখতে গায়ে একদম কাঁটা দিয়ে উঠছিল। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও যেন আমার, মানে কি বলবো, একটু সময় পেলেই হয়তো চোখ ফেটে জল আসবে। তো এই যে দেখো সেই ফাঁসির মঞ্চ, আর এই যে জায়গাটায় যাচ্ছি সেখান দিয়ে হচ্ছে একদম ফাঁসি দেওয়ার পরে যে রাস্তাটা, এই যে দেখো ফাঁসির মঞ্চের নিচের যে জায়গাটা যেখান থেকে মৃতদেহকে বার করে আনা হতো, মানে যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের। আর এই যে দেখো মঞ্চটা, জানি না তোমাদের দেখতে দেখতে কি হচ্ছে, আমার তো এখনও গলা শুকিয়ে আসছে। আর যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের এই যে তালিকা। তো ফাঁসির মঞ্চের পরে আমরা যে জায়গাটায় গেলাম, এই যে দেখো ফাঁসির দড়ি, সেটার একটা স্কাল্পচার রাখা আছে। আর এখানে হচ্ছে সিঙ্গেল সেল সবকটা। তো বিনয় বাদল দীনেশের মধ্যে যে দীনেশ, সে হচ্ছে ধরা পড়ে গিয়েছিল, তো তাকে এরকম জায়গায় রাখা হয়েছিল। এই যে দেখো দীনেশ গুপ্তর একটা ছবি, আর তার পাশে তার অনুযায়ী একটা মূর্তি এরকম রাখা হয়েছে। মানে এখানেই হচ্ছে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল, তারপরে তার ফাঁসি হয়। লক হয়ে এখান থেকে লক করা হয় যাতে ওই দিক থেকে হাত দিয়ে না খুলতে পারে। দেখলে ব্রিটিশদের কি বুদ্ধি, কীরকমভাবে বিপ্লবীদের তারা সিঙ্গেল সেলে রাখতো। এরপর ফাঁসির মঞ্চের ঠিক বিপরীতেই ছিল নেতাজির কক্ষ, বিধানচন্দ্র রায়ের কক্ষ, চিত্তরঞ্জন দাশের কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। মানে ওনাদের যে সিঙ্গেল সেলগুলোতে রাখা হয়েছিল সেইগুলো। তো পরপর তোমরা দেখতে থাকো। আর তোমরা মানে নিশ্চয়ই অবশ্যই যাও, ওখানে গেলে বুঝতে পারবে যে মানে আমরা ইতিহাসে যাদের কথা পড়েছি যে আমাদের ভারত, মানে স্বাধীন ভারত যেখানে আমরা এখন আছি, যাদের জন্য হয়েছে, হ্যাঁ, যাদের জীবন দেওয়ার জন্য হয়েছে, তো তাদের কথা তোমরা দেখতে পাবে। তো আমরা সোজা চলে গেছিলাম ওপরে। তারপরে সেখানে গিয়ে আমরা প্রথম দেখতে পেয়েছি যার কক্ষ, সেটা হলো নেতাজির কক্ষ। এই যে তার সম্পর্কে সমস্ত কিছু লেখা আছে, কবে থেকে তিনি এখানে ছিলেন, এই সমস্ত কিছু। এই যে দেখো নেতাজির একটা মূর্তি এখানে রাখাও হয়েছে, আর কবে থেকে কবে উনি এখানে আছেন যেটা বললাম। আর তার পরপর সবার, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সবার কক্ষ, এবং ওনারা যা যা কিছু বলেছিলেন সেগুলো আমরা ওই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট যখন শুনতে গেছি তখন সেগুলো শুনেছি। আর দেখো বিশাল বিশাল বড় এরিয়া, মানে এইটুকু এখন এই বিল্ডিংটা থেকে দেখা যাচ্ছে। এরপর আমরা এগিয়ে গেলাম জওহরলাল নেহেরুর কক্ষের দিকে। তো ব্যাকগ্রাউন্ডে কি গান হচ্ছে শোনো।
ভেঙে ফেলে করলে লোপাট রক্ত জমাট সেখানে পূজার পাষাণ বেদী। জওহরলাল নেহেরুর এই কক্ষে ঢোকার সময় বাঁদিকে দেখো ইন্দিরা গান্ধীর মূর্তি, আর ওনার জন্য বরাদ্দ ছিল একটা কুটির। তো উনি যখনই জেলে থাকতেন, মানে ওনাকে যখন জেলে আনা হতো, তখন ওনার মেয়ে ওনার সঙ্গে কথা বলতে আসতেন, ইন্দিরা গান্ধী, উনি কথা বলতে আসতেন। আর আমরা যতটুকু শুনেছি, উনি জওহরলাল নেহেরু প্রায় 3000 দিনেরও বেশি এই জেলে ছিলেন, মানে ওনাকে বারবারই নিয়ে আসা হতো। তো এই যে দেখো বিশাল বড় এরিয়া, আমরা ভেবেছিলাম 6টার মধ্যে কমপ্লিট করতে পারবো, কিন্তু পারিনি। 6টা পর্যন্তই আর কি এই চারিদিক আর কি ঘুরে বেরিয়ে দেখা হয়। আর 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টটা শুনতে পাবে। তো তার জন্য আগে থাকতেই আমরা টিকিট কেটে রেখেছিলাম। তো এত বড় এরিয়া কভার করবার জন্য আমাদের আবারও আসতে হবে, তখনই ঠিক করলাম। আর মামাকে তো নিয়ে আসবই। তো কোথায় যাব করে সোজা চলে গেলাম ঐতিহাসিক কারাকক্ষে, মানে বন্দীদের জীবনী এখানে কিছুটা আঁচ পেলাম। এটাতে অনেকজন মিলে একসঙ্গে থাকে। শুনতে পেলে এইখানে হচ্ছে অনেকজন মিলে একসঙ্গে থাকে, মানে হচ্ছে আমরা সিনেমাতে যেরকম জেলখানা দেখি না, একসঙ্গে অনেকজন মিলে আছে, তাদের মারপিট হচ্ছে, ঠিক এই রকম আর কি। হ্যাঁ, আর ওখানে হচ্ছে দাগি যারা আসামি, তাদেরকে ওখানে রাখা হয় যাতে কারোর সঙ্গে কারোর কন্ট্যাক্ট না হয় সিঙ্গেল সেলগুলোতে। তো এই যে দেখো এখানে বন্দীদের কথোপকথনের মানে আলাদাই এফেক্ট একটা ছিল, যেটা শুনলে না আবারও মানে কান্নাও পেতো, গায়ে কাঁটা দিত। একটু শোনো তোমরা। জানি না কপিরাইট আছে কি না, তবুও আমি তোমাদেরকে একটু শোনাবো। শুনলে তোমরা বুঝতে পারবে যে স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করেছে। যারা জেলে থাকে তো তারা তো থাকেই, কিন্তু যারা বীর তারা তো ফাঁসিতে হাসতে হাসতে জীবন দিয়েছে, কিন্তু তার সঙ্গেও যারা ছিল তাদের কত কষ্ট হয়েছে। তো শোনো একবার। আমাদের যে পারতেই হবে। চা হয়ে গেছে রে, আয়না কেটে। তো একটুখানি তোমাদেরকে শোনালাম, কিন্তু তোমরা ওখানে গিয়ে একদম সচক্ষে তোমরা দেখো। আর ওদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল, মানে যেখানে একই জায়গায় স্নান করা, বাথরুম, প্লাস হচ্ছে এখানে ক্ষত বিক্ষত হয়ে তারা পড়ে আছে, ওদেরকে পারতেই হবে, এই যে কথাটা, এটা প্রচণ্ড গায়ে লেগেছে আমার, মানে কি বলবো। ঠিক আছে, তোমরা যাবে তো তোমরা দেখতেই পাবে। তো মাম্মা তো সেরকম কিছু বুঝছিল না, কিন্তু ওর যাতে বোর না লাগে তার জন্য আমরা এই লম্বা রাস্তায়, ওর বাবা আর ও একটা রেস হচ্ছিল, ওর যাতে বেশি কান্নাকাটি না করে, তো সেই জন্য। এ মামা ফার্স্ট, মামা মামা ফার্স্ট, ফার্স্ট হয়ে গেল। মামা ফার্স্ট হয়ে গেল। মাম্মা আর ওর বাবার রেসটা কমপ্লিট করে আমরা ঢুকলাম নজরুল কক্ষে। তো নজরুল কক্ষে গিয়ে আমরা দেখতে পেলাম যে একদম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজানো আছে, আর তার সামনে কবি নজরুল লিখছেন এরকম। আর এই সাইডে হচ্ছে নজরুল সমগ্র যে বই সেটা পাওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে আরও কিছু পিকচার আছে। তো সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে মাম্মাকে ফিডিং করতেও নিয়ে গিয়েছিলাম, ওখানে একটা সেন্টার ছিল। আর 6টার ঠিক 5:10 তো এই লাইট সাউন্ডের যে ঘন্টা বেজে যাচ্ছে, তো সেখানে যেতে হবে একটা জায়গায়। তো যেতে যেতে আমার চোখে পড়লো এই দুর্গা মূর্তি। তো এটার কি হিস্ট্রি আমি ঠিক জানি না, সেটা পরে তোমাদেরকে জেনে জানিয়ে দেবো। তবে তার সঙ্গে লক্ষ্য করলাম 10 পয়সা, 20 পয়সা, 5 পয়সা এরকম সব বানানো রয়েছে এই যে পিলারগুলোতে। আর ভেতরে ভেতরে এই যে অশোক স্তম্ভ দেওয়া আমাদের যে কয়েন, সেটা তার আগে কীরকম কয়েন ছিল সেইগুলো, মানে আমি কিছু কয়েন জমাতাম, তো সেই জন্য আমি সেগুলো লক্ষ্য করলাম আর কি। তো এবারে চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড যে এফেক্টটা যেখানে দেখানো হবে, সেই জায়গাতে বেশ বড় গ্যালারি মতন করা আছে। আর সামনে এই বিল্ডিংগুলোতে লাইট ব্লিঙ্ক করে করে এবং লাইটের এফেক্ট দিয়ে সমস্তটা করা আছে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে
আলিপুর সেন্ট্রাল জেলের হসপিটাল বলা যায়। এখানে কারাবাসে থাকা রোগীদের চিকিৎসা হতো। ডক্টর বিধানচন্দ্র রায় সেই চিকিৎসার অধীনে ছিলেন। শুধুমাত্র মানে সেই চিকিৎসা করবার জন্য উনি আসেনি, ওনাকে জেলে ধরে আনা হয়েছিল। তো ওনাকে ওই জেলের বন্দি করে রাখার থেকে এরকম হসপিটালের দায়িত্বে ওনাকে রাখা হয়েছিল। গ্যালারিতে তখন আর কি স্টার্ট হবে কিছুক্ষণ পরেই। তো মাম্মা দেখো কি করছে। সেন্ট্রাল জেলে আপুচি আপুচি করছে। তো মামা দৌড়োদৌড়ি করুক, আর তোমরা তো দেখতেই পেলে যে পুরো আলিপুর সেন্ট্রাল জেলের ভেতরটা স্কাল্পচার দিয়ে সাজানো। তাতে আমাদের বুঝতে অনেকটা সুবিধেও হয়েছে, আর বিষয়টা বেশ ভালো লেগেছে। তো লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্টটা অসাধারণ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই সেটা শেষ হলো। তো তোমরা যদি আলিপুর সেন্ট্রাল জেলে একবার যাও তাহলে শুধু মিউজিয়াম না, এই এফেক্টটা একবার দেখো এবং শুনো। তো যাই হোক, আমরা পৌঁছলাম সেই বিশাল এরিয়া কভার করে, মানে অনেক এরিয়া কভার করে পৌঁছলাম সেই একদম শুরুতে, যেটা তোমাদের দেখিয়েছিলাম যে সেখানে পৌঁছলাম। একদম দেখো এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম, এদিক দিয়ে আমরা ফিরলাম। অনেকটাই কভার করা হলো, কিন্তু দুঃখ একটাই থেকে গেল, মিউজিয়ামটায় আমরা যেতে পারিনি সময়ের অভাবে। আসলে আমাদের তো ঠিক ছিল না যে বিশ্বকর্মা পুজোর দিন এরকম বেরোবো বলে। তো পরে আবার প্ল্যান করে আসা যাবে। তো দেখো একটা পাপিকে দেখে মামা কি করছে। তোমার নাম কি? আই, তোমার নাম মুরাদ। চল বাবু বাচ্চা, টাটা। আছি, ভালো থেকো। চল। তো দেখলে মাম্মা পাপিটার সঙ্গে কত কথা বললো। তারপর গার্ডদেরকে টাটা দিয়ে ও এগিয়ে এলো। তো ঢোকার সময় খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই একদম আলিপুর জেলের ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই হলো বিখ্যাত আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে দেয়ালে দেয়ালে রয়েছে কত রক্তের দাগ, কত বীরদের আর্তনাদ, তাদের ত্যাগ শুধু এই দেশ স্বাধীনের জন্য। তবুও ঘুরতে ঘুরতে একটাই প্রশ্ন আসছিল, আসলেই কি আমরা স্বাধীন? হয়তো ব্রিটিশরা চলে গেছে, কিন্তু এই কিন্তুর জবাব দেবে কে? তো ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে, একদম সত্যি মানে কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, আর তোমরাও দেখলে তোমাদের কীরকম লাগলো সেটা জানিও। কাছাকাছি তোমরা থাকলে তোমরা অবশ্যই ওখানে একবার যেও। স্বাধীনতা সংগ্রামীদের তো কত কি তারা ত্যাগ করেছে। ঠিক আছে, চলো। হ্যাঁ, আমরা ফিরে এসেছি। মাম্মা এই যে দেখো হাতে কুরকুরে নিয়ে ফিরে এসছে। হ্যাঁ, তো পুরোটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখানে আমি ব্লগটা শেষ করছি এবারে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের কীরকমভাবে কাটলো সেটা পারলে জানিও। আর টাটা।